1941 সালে হিটলারের নাইট অ্যান্ড ফগ ডিক্রি থেকে শুরু করে লাতিন আমেরিকা বা আফ্রিকার গুমের সংস্কৃতি ইতিহাসের প্রতিটি রক্তাক্ত অধ্যায়ের পেছনে কাজ করেছে এক অদৃশ্য শক্তি, যাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে বলা হচ্ছে ডিপ স্টেট। এটি এমন এক গুপ্ত রাষ্ট্র ব্যবস্থা যা নির্বাচিত সরকারের সমান্তরালে বা তার ভেতরেই অবস্থান করে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করে। তুরস্ক, মিশর কিংবা পাকিস্তানের মতো দেশগুলোতে সামরিক অভ্যুত্থান এবং ক্ষমতার পালাবদলে এই ছায়া সরকারের ভূমিকা গোপন কোনো বিষয় নয়। নির্বাচিত সরকার যদি হয় রাষ্ট্রের দৃশ্যমান খোলস, তবে ডিপ স্টেট হলো সেই খোলসের ভেতরে থাকা আসল চালিকা শক্তি। আধুনিক রাজনৈতিক পরিভাষায় ডিপ স্টেট বা ছায়া রাষ্ট্র বলতে এমন এক শক্তিশালী নেটওয়ার্ককে বোঝানো হয় যারা পর্দার আড়াল থেকে জাতীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারণ করে। সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং কর্পোরেট প্রভাবের সমন্বয়ে গঠিত এই শক্তিটি জনগণের ইচ্ছা বা নির্বাচনের তোয়াক্কা না করেই নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন করে। বিশ্ব রাজনৈতিক অঙ্গনে ডিপ স্টেট ধারণাটি তুরস্ক থেকে পরিচিতি পায়। দেশটির সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং কিছু রাজনৈতিক গোষ্ঠী ঐতিহাসিকভাবে তুরস্কের রাজনৈতিক সিদ্ধান্তে গভীরভাবে জড়িত ছিল। এমনকি নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও আছে। তুরস্কের রাজনৈতিক ইতিহাসে একাধিক সামরিক অভ্যুত্থান ঘটেছে এবং সামরিক বাহিনী এমন এক শক্তিশালী ডিপ স্টেট গঠন করেছে যা গণতান্ত্রিক শাসনকেও চ্যালেঞ্জ করেছে। মিশরের 2011 সালের আরব বসন্ত আন্দোলনের পর সামরিক বাহিনী রাজনৈতিক ক্ষমতা দখল করে এবং ডিপ স্টেট ধারণাটি সেখানে ব্যাপকভাবে আলোচিত হয়। ডিপ স্টেট সরকারের বিরুদ্ধে কাজ করতে থাকে, তখন রাজনৈতিক সংঘাত এবং অস্থিরতা সৃষ্টি করতে পারে, যেমন সামরিক বাহিনীর অভ্যুত্থান, রাজনৈতিক হত্যা বা ক্ষমতার হস্তান্তর। অনেক দেশে সেনাবাহিনী এতটাই শক্তিশালী যে তারা নির্বাচিত সরকারের নিয়ন্ত্রণের বাইরে থেকে নীতি নির্ধারণ করতে পারে। লাতিন আমেরিকা ও আফ্রিকা গুমের জন্য কুখ্যাত হয়ে আছে। দুই মহাদেশে মূলত রাষ্ট্রই নাগরিকের গুম করেছে। অধিকাংশ ক্ষেত্রেই সরকারগুলো ডিপ স্টেটকে গুমের কাজে ব্যবহার করেছে। এরা সরকারের ভেতরে অথবা বাইরে একটি ছায়া সরকার। ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারগুলো জনগণের রোষ ও বিক্ষোভের দাবানল রুখতে ডিপ স্টেটকে নির্মমভাবে ব্যবহার করেছে। সামরিক বাহিনীর সদস্য, গোয়েন্দা সংস্থা, কূটনৈতিক আমলা, বড় বড় ব্যবসায়ীদের দিয়ে রাষ্ট্রের ভেতরে ডিপ স্টেট তৈরি করেছিল। সরকারগুলো মূলত ডিপ স্টেটের সদস্যদের দিয়েই গুমের অভিযান পরিচালনা করত। গুমের শুরুটা হয়েছিল জার্মানিতে হিটলারের সময়। 1941 সালে জারি করা নাইট অ্যান্ড ফগ ডিক্রি জারি করে ইহুদিদের গুম করে দিত নাৎসি বাহিনী। নিখোঁজ ব্যক্তিদের কারা ধরে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে কেউ জানে না। ডিপ স্টেট দিয়ে গুম পরিচালনার আরেকটি কারণ হচ্ছে মানবাধিকার সংস্থা বা জাতিসংঘের চোখকে ফাঁকি দেওয়া যায়। ডিপ স্টেট শব্দটি আধুনিক রাজনৈতিক পরিভাষায় ব্যবহার হতে শুরু হয়েছে 1990-এর দশক থেকে। মাইক লফগেনের লেখা দ্য ডিপ স্টেট, দ্য ফল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য রেইজ অফ এ শ্যাডো গভর্নমেন্ট বইটিতে বলা হয়েছে এই ডিপ স্টেট পুরোপুরি সরকার নয়। এরা মূলত জাতীয় প্রতিরক্ষা, গোয়েন্দা সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিচার বিভাগ এবং অর্থ বিভাগের একাংশের সমন্বয়ে গঠিত। এরা বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদের মাঝে গোপন যোগাযোগ রক্ষা করে। মাইক লেফগ্রেনের মতে এই ছায়া রাষ্ট্রের কর্মীরাই নির্বাচনে সাহায্য করে। নির্বাচিতদের তথ্য দিয়ে তাদের নীতি ও কর্মপন্থা এমনভাবে নির্মাণ করিয়ে নেয় যেন অবশেষে তারাই এর ভোক্তা হতে পারে। অর্থাৎ এরা শাসন, শোষণ, নির্বাচন করে থাকেন নিজেদের জন্য, তবে অপরের নামে। এরা প্রতিষ্ঠান বা এস্টাবলিশমেন্ট বলে পরিচিত, যার উপর ভর করে থাকতে হয় সবাইকে। বিশ্বের বিভিন্ন দেশে যখন নির্বাচিত সরকারের পরিবর্তনের সময় একটি স্বল্পকালীন সরকার থাকে, তারাই এই ডিপ স্টেট। এরাই নির্বাচন পরিচালনা করে এবং দৃশ্যত ক্ষমতা বদল করে। জনগণ কখনো জানতে পারবে না তাদের অজান্তেই তাদের সব অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তাদের শাসন শোষণ করছে এক ক্ষুদ্র গোষ্ঠী, যারা সরকারের মধ্যে লুকিয়ে থাকে। দেখা যাচ্ছে ডিপ স্টেট গুম, নির্যাতন করে সাময়িকভাবে জনসাধারণকে দমন করা যায়, কিন্তু শেষ পর্যন্ত পার পাওয়া যায় না। যতই সতর্কতার সঙ্গে কঠোরভাবে গুম করা হোক না কেন, তথ্য একসময় প্রকাশ্যে আসবেই। এ থেকে রেহাই পাওয়া যায় না। একে আজাদ,
মানবকণ্ঠে।